বাংলাদেশ কি গণতন্ত্র হারাচ্ছে? আমি এই কোন গণতন্ত্রের কথা বলছি? এখন তো কোনো গণতন্ত্র নেই, তারপরেও তো তথাকথিত একটা নির্বাচিত সরকার বসা। পিছন থেকে কি ডক্টর ইউনূস এবং খলিলরা এখনো খেলছেন? তার পেছনে কি অন্য কোনো সশস্ত্র বাহিনী খেলছেন? তাহলে এই বিষয়গুলো আজকের গত এক মাসে এত বেশি ঘটছে কেন? আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম। আমার যদি সুযোগ থাকে তাহলে আমি আরেকটু কথা বলি, সেটা হলো চীনা এবং রুশ দূতাবাসের যে ডিপ্লোম্যাটিক মিশনগুলো উড়িয়ে দেওয়ার যে ইমেলের ঘটনা, এটা বাংলাদেশের জন্য একটি জাতীয় সুরক্ষার বিরুদ্ধে, যে জাতীয় ন্যাশনাল সিকিউরিটির একটি অ্যালার্মিং সিগন্যাল হিসাবে যদি বাংলাদেশ সরকার না নেয়, বাংলাদেশের আর্মি এটা না নেয়, তাহলে কখন নেবে? এটা শুধুই এই ধরনের আলাপের ভেতর দিয়ে আমরা আলাপ করে চলে গেলে হবে না। তার সাথে এখন অবশ্যই আমি যুক্ত করতে চাই বা যুক্ত করতে পারি, জয়শঙ্কর গত তাদের প্রেস কনফারেন্সে ওনাকে যখন বাংলাদেশ বিষয়ক প্রশ্ন করা হয় এবং তারেক জিয়ার ভারত ভিজিট সম্বন্ধে প্রশ্ন করা হয়, সেখানে উনি যে শব্দগুলো উচ্চারণ করেছেন সেটা আমি আপনার মাধ্যমে শুনিয়ে দিতে চাই। উনি যেভাবে বলছেন সেটা হলো, যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক স্বার্থের, মিউচুয়াল ইন্টারেস্টের পরীক্ষায় পাশ করতে হবে। আপনি বলুন, হোয়াট ডাজ ইট মিন? আপনি বলুন এখন আমাদের দর্শক শ্রোতাদের জন্য, যে পরীক্ষায় পাশ করতে হবে। কি পরীক্ষা? কার সাথে পরীক্ষা? এবং সেটার জয়শঙ্কর এখন এরকম কঠিন, আমি বলবো ডিপ্লোম্যাটিক টার্মিনোলজির সর্বোচ্চ কঠিন, তারপরে হলো অস্ত্র প্রয়োগ। শুধু প্লিজ, আমি না, আমি সেই জায়গাটাই আমি বলছিলাম। আপনি যে মাঝখানে ডক্টর ইউনূসের কথা বলছিলেন, আমরা কিন্তু শপথ যেদিন হলো রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেই দিনের যদি ছবিটা আপনি একটু দেখে থাকেন, যে সেইখানে একেবারেই যেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তার মন্ত্রীরাও মাঝে মধ্যেই কথা বলেন এবং তার কোন কোন ইস্যুতে তার বিচারের, তার যে দায়ভার নেওয়ার জন্য বলেন বিভিন্ন ভাবে, কিন্তু হঠাৎ করেই সেদিন দেখলাম তিনি ওই 5ই আগস্ট যেমন ডক্টর ইউনূসকে তিনি সাথে করে নিয়ে গেছেন গণভবনে, মানে এখন যেটা জাদুঘর করেছে, আবার এই শপথের দিন এক পাশে বসিয়েছেন তার স্ত্রীকে, আর এক পাশেই বসিয়েছেন তার মূল অভিভাবক ডক্টর ইউনূসকে। এর অথচ আবার শাহাবুদ্দিন চুপ্পুকে এখানে দাওয়াতও দেওয়া হয়নি। এটি নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ডক্টর ইউনূসকে যে একেবারেই তার পাশে বসালেন, এইটার কোনো আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা? অনেকেই তো বলছেন যে তিনি আরো পরিষ্কার করে দিলেন যে তারেক রহমান মূলত এখনো ডক্টর ইউনূস, খলিলুর রহমান এদের হাতের গুটি হিসেবেই তারা মূলত উনি টিকে আছেন বা উনি সরকার চালাচ্ছেন। আপনার কি মনে হয়? আমরা ক্রিমিনোলজি পড়ার সময় আমরা চিত্র, বিভিন্ন লেখার ভঙ্গিমা, তারপর টার্ম ব্যবহার, তারপর কানের লতি, চোখের পাতা, এইসবগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেখানে এই চিত্রটা যেটা আপনি বলছিলেন, আমি সেটা শুধু দেখিনি, অনেকক্ষণ তাকিয়েছিলাম। এই চিত্রটা চিত্রকথা, এটা একটা একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশে কারা বাংলাদেশটা আসলে চালায়। না হলে বাংলাদেশের জনগণের, আমি এইটা বলি কিন্তু এটা সবসময় আমি না বলতে পারলেও সবাই শ্রোতারা মনে করবেন আমি বলে রাখলাম, তথাকথিত নির্বাচনে বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণ দেশের মালিক, 18 কোটি জনগণ ভোট যেই কোটি কাস্ট হোক, আমরা 18 কোটি জনগণের উনি প্রধানমন্ত্রী, উনি জনগণের প্রধানমন্ত্রী। তাদের পাওয়ার আছে জনগণের কাছ থেকে যে তারা নিজেরা একটা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। সেটা ভুল হোক, সেটা ইতিহাসে আমরা আনবো। সেই প্রেসিডেন্ট হবেন বাংলাদেশের প্রধান ব্যক্তি। সেখানে এটা হু ইজ ডক্টর ইউনূস? সেই রথে, সেই সামনের সেই রথে ইউনূসের একদম প্রধানমন্ত্রী, তারেক জিয়া বাদ দেন, প্রধানমন্ত্রী অফ বাংলাদেশ, তার পাশে যিনি বসবেন তার ভঙ্গিমান্তি লক্ষ্য করেছেন? আপনি এখন আমাকে আবার ফিরিয়ে নিয়ে গেলেন স্কুলে। আমার এটা ব্যাখ্যা করতে হয়েছে চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ, যে ছবি দেখে ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যা করো। আমাদের কোনো লিখিত পরীক্ষা ছিল না, আমাদের পরীক্ষা ছিল এরকম একটা, নিয়ে আসবেন টিচার, বলো যে এই যে দেখালাম, এখন তুমি তোমার কথা বলো, তুমি এটা থেকে কি পড়াশোনা তো করে আসছো। তো সেটা আমি লক্ষ্য করলাম যে এখানে রাজা, একজন রাজা বা মহারাজাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, একজন সম্রাট পাশে বসে আছেন।
সো এর চেয়ে সহজভাবে আমি আর কি বলবো, বাংলাদেশকে এখনো যারা চালাচ্ছেন, বাংলাদেশকে এখনো যারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখছেন, সেটা হলো ডক্টর ইউনূস এন্ড গং। কিন্তু একটি সংকেত আজকে আমার এক সিনিয়র জার্নালিস্ট তৌফিক মারুফের সাথে এই আলাপের আগে আলাপ করে আমি বুঝতে পারলাম যে সেখান থেকে এটা বোধ হয় সময় তাদের ফুরিয়ে আসছে। এই যারা সম্রাটের ভূমিকা পালন করছেন বাংলাদেশে, কারণ সম্রাটদের পেছনে যারা সম্রাটদেরকে ফেলে দিয়েছিলেন ভারতের ইতিহাসে, তারা ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের বাইরের লোক। সেখানকার খেলোয়াড়রা মনে হয় সর্বশেষ এমন কোনো পরিস্থিতির সৃষ্টি কি করবেন যেখানে হয়তোবা এটা প্রলং করা যেতে পারে, যেরকম একটা দুর্বৃত্তকে, একটি বদমাইশকে তারা হত্যা করে, তার নাম হাদি, চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে এই ডক্টর ইউনূসের একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করার। সেটা যে কোনো উপায়ই হোক, সেই আলোচনা অন্যদিন আপনার সাথে করবো বা শোনানোর জন্যে। সেই রকম কি প্রলং করার জন্য কোনো কিছু সৃষ্টি করবেন? এটা কি ব্যবহার করা হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে? না বাংলাদেশের সমস্ত জায়গায়, যেটা আমরা আশঙ্কা করছি এই মুহূর্তে, যে জঙ্গি আক্রমণের ফলে সেখানে সরাসরি, যেটা আমাদের আমেরিকান যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমরা জানি আফগানিস্তানে ঢুকেছেন, এই আফগানিস্তানে যখন আল কায়দা ছিল, এমনকি সিরিয়ার একটা বিরাট অংশ, যেটা এখনো পর্যন্ত সিরিয়ার কোনো সরকার দখলে নিতে পারেনি, আল কায়দাকে প্রতিহত করার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে অবস্থান করেছেন। সেই রকম পরিস্থিতি হলে আমরা আটকাবো কি করে? কোন দেশে? আমেরিকার বিষয়টা হলো টোটালি, আমরা যেটা জানি যে আমেরিকার যেখানে যায়, সেখানে গিয়ে ফিল্ডে নেমে অন্য কোনো দেশ সেখানে তার সাথে কাজ করবে না, প্রতিহত করবে না। তবে চায়নাকে যেভাবে খেপিয়ে তোলা হচ্ছে, এই বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে, এইটা যদি হয় শঙ্কার, সেই শঙ্কার যে পূর্বে ঢাকার মসনদ। এটা হলো আমার সর্বশেষ কথা। আপনার সর্বশেষ কথা দিয়ে আমি শেষ করব, এবং এইটা শিরোনামটা আসলে আপনি একদম শেষ জায়গায় এসে চূড়ান্ত ভাবেই আপনি বলে দিলেন যে যেইখানে এইভাবে জঙ্গিবাদের উত্থান হয় এবং সেই প্রক্রিয়া অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেই পয়েন্টগুলো ধরে ধরে আজকে এক একটি দেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশেও একেবারেই আমরা যে কথাটা বলি সেই আলামতটা কিন্তু একেবারেই হুবহু মিলে যাচ্ছে, এবং সেই রুট ধরেই কিন্তু এগোচ্ছে। আমাদের দেখতে হবে সামনে আসলে বাংলাদেশের ভাগ্যে কি আছে। শুধুমাত্র দয়া করে শেষ করবেন না, আপনি অনুমতি দেন, আমার আরো একটা সেন্টেন্স বলার রয়ে গেছে। জি প্লিজ প্লিজ। আপনি আপনার প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন, সেটা আমি উত্তর দিতে পারিনি। সেটা ছিল যে ভারতের এই পূর্বাঞ্চলে এই আরেকটি কাশ্মীর কি ভারতীয় করতে পারবে কিনা, এফোর্ড করতে পারবে কিনা, এই প্রশ্নটা আপনি অন্যভাবে করলেও আমি আমার বললাম। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা মস্তিষ্ক যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আন্তর্জাতিক প্রেক্ষিতকে এমন সুচারুরূপে ওনার পক্ষে নিয়ে আসেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিয়ে আসেন। সেখানে আজকের জয়শঙ্কর যে কথাটা বলেছেন, পরীক্ষায় পাশ করতে হবে, সেই সময়ের সেই যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব, সেটা পাশ করেছেন বলেই তখন ভারত তাদের স্বার্থ আছে বলেই আমাদের একত্রিতভাবে পাকিস্তানি এই 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করতে হলো। সেখানে কিন্তু এই কথাগুলো বলার মৌলিক শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়ে গেলাম। সেটা হলো যে একটা স্থিতিশীল পূর্বাঞ্চলীয় রাষ্ট্র। কারণ ভারত সরকার সেদিন বিপদে পড়েছে, মানে আলোচনা হচ্ছিল যে আমরা কি পূর্বে আরেকটি মিনি পাকিস্তান বানাবো কি না আমাদের সেনাবাহিনী দিয়ে, কারণ সেটা মুসলিম অধ্যুষিত দেশ। এবং সেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধী যে কথাগুলো সেখানে বলেছেন, এটা আজকের আলোচনার বিষয় নয়, তথাপি আমি লোক সম্বরণ করতে পারলাম না। বলেছিলেন যে বাঙালির সাংস্কৃতিক ইতিহাস আর আমাদের ভারতীয় মহাদেশের পুরাতন ইতিহাস একই ধারার, একই মূল সেখানে। অতএব সেখানকার যে স্বাধীনতা, সেটা ভারতের জন্য সবসময় পজিটিভ নিয়ে আসবে। অতএব ভারত দেখুন, বিজেপি সরকার আসার পর বিএনপি এর যে ছিল, মিষ্টি বিতরণ ছিল, বিজেপি সরকার
বলুন আগামী কংগ্রেস সরকার বলুন, তাদের পূর্বাঞ্চলে আরেকটি কাশ্মীর, আজাদ কাশ্মীর, হোয়াটএভার কাশ্মীর, আরেকটি স্বাধীন বঙ্গভূমি, এটাকে তারা এফোর্ড করতে পারবেন না। অতএব সেই জন্যে যে কোনো উপায়ে এই মুহূর্তের বিশ্বের একজন বড় খেলোয়াড়দের অন্যতম, নট অনলি রাজনৈতিক, অর্থনৈতিক খেলোয়াড়দের অন্যতম এই ভারত আমেরিকাকে ম্যানেজ করবেই, এবং সেটাই হলো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমি সুনির্দিষ্টভাবে মনে করি এটা সুসংবাদ যে একদমই আল কায়দা গোষ্ঠী যে সেখানে এমন কিছু সৃষ্টি করতে পারবে সেই শঙ্কা থেকে আমি 100% বিশ্বাস করি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, সশস্ত্র বাহিনী, বর্তমান রাজনৈতিক যে ফ্যাব্রিক বাংলাদেশে সবাই কিন্তু চাচ্ছে এই ঘটনা ঘটুক এবং তাদের হাত পা বাঁধা এগ্রিমেন্টে, নন এগ্রিমেন্টে, বিকজ এভরিডে দে হ্যাভ টু আস্ক দ্য অ্যাডভাইস হোয়াট আই উইল ডু টুমরো মর্নিং। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ করতাম, কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে আমি এই যে থেমে আপনার দিকে তাকিয়েছিলাম, একটা প্রশ্ন মাথায় ঢুকছে দর্শকদের জন্য। শেষবারের মতোই এটুকু একদম সহজ করে, যদি একদম গ্রামের একজন যে লেম্যান হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই, এতক্ষণ ধরে আমরা যে কথা বললাম সেটা, ধরুন এই যে শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানো, ভারতকে ঠেকানো, এইসব কারণে বাংলাদেশের বর্তমান সরকার, সেটা ডক্টর ইউনূসের মাধ্যমে হোক, সেনাবাহিনীর মাধ্যমে হোক, কোনো মাধ্যমে যদি এমন হয় যে হ্যাঁ তোমরাই তো বলেছো জাতিসংঘকে, যে তোমরাই তো বলেছো আমাদের দেশে জঙ্গি আছে, এবং কোন জঙ্গি, আল কায়দার মতো জঙ্গি আছে, এবং এই যে চীনা দূতাবাস, রাশিয়ান দূতাবাস হুমকি ধমকি দিচ্ছে, আমরা এটা এখন আমার সামাল দিতে পারছি না পরিস্থিতি, জাতিসংঘের কাছে যদি তারা সহায়তা চায়, সেই ক্ষেত্রে জাতিসংঘ থেকে যদি ওই যে আপনি যাদের কথা বললেন অন্য দেশের, মধ্যপ্রাচ্যের মধ্যে কোনো টিম, কোনো ফোর্স যদি বাংলাদেশে ঢুকে যায়, কারণ তারা এর মধ্যে তো মহড়াও দিয়ে গেছে, সেই ক্ষেত্রে ভারতের কি করার থাকবে? এবং সেই ক্ষেত্রে কিছু করার আসলে শেখ হাসিনার ফেরাটাও ভেস্তে দিতে তারা সক্ষম হবে কিনা, এইটাই তাদের শেষ কিছু হচ্ছে কিনা আর কি, একদম ছোট করে। ইউএন সিকিউরিটি কাউন্সিলের ক্ষমতা হলো অসীম, তারা ডিসিশন নিতে পারে। প্রতিবেদনটা তৈরি করা হয়ে গেছে, প্রতিবেদনটা ডিক্লেয়ার হয়ে গেছে, প্রতিবেদনটা প্রকাশিত। অর্থাৎ প্রতিবেদনে বলা আছে যে সেখানে আল কায়দা গোষ্ঠী অবস্থান করছে, নেটওয়ার্কিং করছে, যেই প্রতিবেদন তৈরি করা হয়েছিল ইরাকের সময়, যে তাদের বিধ্বংসী অস্ত্র রয়ে গেছে, তা বিধ্বংসী অংশ রয়ে গেছে। তারা কিছুদিন অপেক্ষা করে বললো ইন্সপেক্টর পাঠাবো, ইন্সপেক্টরদেরকে বললো দেখানো হচ্ছে না, এই বিষয় নিয়ে বললো না তাহলে আমাদের সেখানে যেতে হবে, এবং গিয়ে তারা সরকার পরিবর্তন করে ফেলে এসে বললো ও ওইরকম কিছু পাইনি আমরা, দুঃখ প্রকাশ, আমরা কি করবো এখন। এটা কিন্তু ধাপ, এটা কিন্তু মানে অনেকটাই মেটিকুলাসলি ডিজাইন। আপনি অতএব ওই মেটিকুলাস এইসবগুলো এখন আমাদের সরল সকলেই এই শব্দগুলো ব্যবহার করেন, বুঝেন। অতএব একই পথে যাচ্ছে ঘটনাটা, যে একটা স্টেপ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপটা এখন কি, তোমরা এটাকে ঠেকাও, অস্বীকার করছো। এই জন্যে তাদের স্লিপিং সেলদেরকে বলা হচ্ছে তুমি এখানে একটু এটা করবে ওইটা করবে, যেটা আমরা শঙ্কা প্রকাশ করছি যে ঘটবে। ঘটার পরেই আর্মি হয়তো বা, আর্মি তো এখনো রাস্তায় এসে, আর্মি বলবে যে এদেরকে বলবে হয় তোমরা ঠেকাও, তোমরা দেশকে শান্ত করো, না হলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি, আমাদের ন্যাশনাল, কারণ আফগানিস্তানের তোরা বোরাতে বসে যদি একজন আমাদের আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি হতে পারে, তাহলে ঢাকার চতুর্দিকে বসে তারা হুমকি হবে না কেন ইউনাইটেড স্টেটের জন্য? অতএব সেটা যদি না হওয়ার তো আমি কোনো কারণ দেখছি না। কিন্তু আপনার যেটা দিয়ে শেষ করতে বলছেন, ভারত সেটা অ্যাফোর্ড করতে আসলে চায় না, এবং সেটার জন্য ভারতের কাছে সক্ষমতা রয়ে গেছে। ভারত আমেরিকার জন্যে খুবই ইম্পর্টেন্ট একটি রাষ্ট্র, যাতে চাইনিজরা ভারতের সাথে মিলে যেতে না পারে। ভারত এবং চায়না যদি ডিসপিউটগুলি ওভার করে বলতে পারে যে আমরা